জামতলা গ্রামে এক মহিলা বসবাস করত। তার নাম মমতাজ ছিল। তার দুইটি ছেলে ছিল, বড় ছেলে রহিম আর ছোট ছেলে সিরাজ। বড় ছেলে তার নিজের পছন্দ মতো বিয়ে করে নেয়, তার নাম আসমা ছিল। আর ছোট ছেলে সিরাজ মায়ের পছন্দে এক সীমা নামের এক মেয়েকে বিয়ে করে। মমতাজ তার বড় বউকে একটুও পছন্দ করতো না, কেননা সে কালো ছিল, কিন্তু ছোট বউ সীমা তার পছন্দ মতো ছিল আর অনেক সুন্দর ছিল। এই জন্য মমতাজ ছোট বউকে অনেক ভালোবাসতো আর সব সময় তার গুণগান গাইতো। আসমা বাড়ির সব কাজ করত আর আসমা কখনো তার শাশুড়ির কথায় মন খারাপ করতো না। একদিন কিছু অতিথি আসে মমতাজের সাথে দেখা করার জন্য তাদের বাড়ি। তখন আসমা তাদের জন্য কিছু নাস্তা নিয়ে আসে। আম্মা জান, আমি সবার জন্য কিছু নাস্তা নিয়ে এসেছি। মমতাজ আসমাকে দেখে অনেক রাগান্বিত হয়ে যায়। আরে, কে তোমাকে এখানে বলেছে আসতে? তোমার কালো চেহারা নিয়ে, কুৎসিত চেহারা নিয়ে অতিথির সামনে এসে দাঁড়াতে? ছোট বৌমা কোথায়? তার হাতে কি জন্য খাবার পাঠাওনি? অতিথির সামনে এভাবে বকাবকি করার জন্য আসমাকে অনেক খারাপ লাগে। তারপরও সে শান্তভাবে বলে, আম্মা জান, সীমা সাজগোজ করছিল, এই জন্য আমি ভাবলাম যে অতিথির জন্য আমি নাস্তাগুলো নিয়ে যাই। আরে বাহ বাহ, মমতাজ জীবন, তোমার বৌমা তো অনেক ভালো। হ্যাঁ হ্যাঁ, এটা তো কিছুই না। তুমি আমার ছোট বৌমাকে তো দেখো, সে অনেক সুন্দর আর আমার অনেক আদরের বৌমা। থামো থামো, আমি এক্ষুনি তাকে ডাকতেছি। সীমা, বৌমা সীমা, কোথায় আছো? বৌমা শোনো, আমার মেয়ে দেখো, আমাদের বাড়ি অতিথি এসেছে। জি আম্মা জান, আসতেছি। সীমা যখন রং ঢং করে অতিথির সামনে আসে তখন মমতাজ বলে, এ দেখো আমার ছোট বৌমাকে। সত্যি না ভাবি, ছোট বৌমা কত সুন্দর। হ্যাঁ, এটা তো ঠিক আছে, কিন্তু মমতাজ বোন, দুজনকে দেখে একটা জিনিস মনে হচ্ছে, বাড়ির পুরো কাজ কাম বড় বৌমাই করে। হ্যাঁ হ্যাঁ, বাড়ির কাজ কাম করবে না তার কি করবে? সে যে তার চেহারা, তাহলে বাড়ির কাজ করবে না তো কি করবে সে? মমতাজ বোন, তোমাকে আমি একটি কথা বলতে চাই, মানুষের রং রূপ কাজে লাগে না, তার আচার ব্যবহার কাজে লাগে। এটা থাকা সবচেয়ে দরকার। রূপ আজকে আছে, কালকে থাকবে না, কিন্তু গুণগান এমন একটা জিনিস মানুষের সারা জীবন মনে রাখে আর তার নাম করতে থাকে। তোমার বড় বৌমা হলো গুণগানী ব্যক্তি। মমতাজের এই কথা পছন্দ হয় নাই। বাদ দাও, আমার সীমা এত সুন্দর যে তার কোনো অন্য গুণের দরকারই নেই। আরে, কারো যেন নজর লেগে না যায় আমার সুন্দর বৌমার ওপর। আচ্ছা ঠিক আছে মমতাজ বোন, আমি এখন যেতে চাই, কিন্তু মমতাজ বোন, তুমি আমার কথাটি মনে রাখবে, দেখবে কাজে লাগবে একদিন। অতিথি চলে যায় তখন মমতাজ আসমাকে বলে, আরে ওই মহারানী, এখানে দাঁড়িয়ে থেকে আমাদের কি কথা শুনছিস? যা এখান থেকে তাড়াতাড়ি রান্না করে গিয়ে খাবার রান্না কর। আসমা দুঃখ ভরা মন নিয়ে সেইখান থেকে চলে যায়। ঠিক তখন মমতাজ সীমাকে বলে, বৌমা সীমা, চলো আমার সাথে, আমি তোমাকে কিছু দেখাতে চাই। এত সময়ের ভিতরে সেইখানে রহিম এসে পৌঁছে যায়। তার মার ব্যবহারে রহিম অনেক দুঃখ পায়। আর এদিকে তার মা আর সীমা চলে যায়। রহিম আসমাকে বলে, আমাকে ক্ষমা করে দাও আসমা, এই বাড়িতে তোমাকে কেউ সম্মান করে না। আমার দেখে অনেক দুঃখ লাগে তাদের ব্যবহার দেখে। এই বাড়িতে আমরা আর থাকতে চাই না, এই বাড়ি ছেড়ে চলে যাব, অন্য জায়গায় বাসা ভাড়া নিয়ে সেখানে সারা জীবন পার করে দেব। ওগো, এ কথা বলিয়েন না, আমি এইখানে অনেক আনন্দে আছি। সে তো আমার মায়ের মতো, আমি কেমন করে তার কথা খারাপ মনে করব? এটা আমার বাড়ি, এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। আসমার এ কথা শুনে রহিম অনেক খুশি হয় আর সেইখান থেকে চলে যায়। কিছুদিন যাওয়ার পর সীমা তার শাশুড়িকে বলে, আম্মা জান, আমার একটি শাড়ি নেওয়া লাগবে, একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য আর সিরাজের জন্য কিছু পোশাক নিতে হবে। ঠিক আছে বৌমা, সবচাইতে সুন্দর শাড়িটি নেবে, তোমাকে দেখতে যেন সবার চাইতে বেশি সুন্দর লাগে। আসমাও তখন তার শাশুড়িকে বলে, আম্মা জান, আমারও একটি শাড়ি নেওয়া লাগবে আর রহিমের জন্য কিছু পোশাক নিতে হবে, আমিও কি যাব? আরে, কিছু মাস আগেই তো তুই নিয়েছিলি, তুই এখন বাজারে যাবি তো রান্না করবে কে? আসমা কিছুই বলে না আর চুপ হয়ে রান্নাঘরে চলে যায় রান্না করার জন্য। কিছু সময় এইভাবে সবকিছু চলতে থাকে। মমতাজ সব সময় আসমাকে নিচু দেখানোর চেষ্টা করে। পরে একদিন মমতাজের পয়সার দরকার হয়, তখন সে তার পয়সার বাক্স খুলে দেখে। তখন সে বাক্সের ভিতরে তাকিয়ে দেখে আশ্চর্য হয়ে যায়। সে দেখতে পায় বাক্সের ভিতরে কোনো টাকা পয়সা ছিল না আর কোনো গয়নাও ছিল না, খালি হয়ে পড়েছিল। হে আল্লাহ, এটা কি হলো? আমার সব পয়সা, সব গয়না
চুরি করে নিল। ওরে আল্লাহ রে, আমি তো শেষ হয়ে গেলাম। মমতাজের চিৎকার শুনে সবাই সেখানে চলে আসে। এসব দেখে সবাই আশ্চর্য হয়ে যায়। মা, কি হয়েছে মা? তুমি কাঁদছো কি জন্যে মা? হ্যাঁ মা, কি হয়েছে? তোমাকে দেখে তো অনেক চিন্তিত মনে হচ্ছে। আম্মাজান বলেন কি হয়েছে? আমার সব টাকা পয়সা গয়না চুরি করার পর বলছিস কি হয়েছে আম্মাজান? আরে অলক্ষণী, তোর এত লোভ কেন? যদি টাকা পয়সা লাগতো তাহলে আমাকে বলতিস, চুরি কেন করেছিস? না না আম্মাজান, আমি আপনার কোনো টাকা পয়সা গয়না চুরি করি নাই। আমি তো আপনার গয়না কোনোদিনও দেখি নাই। আরে দেখিসনি তো কি হয়েছে? যার কালো রূপ তার কালোই নিয়ত। মা, আসমা এরকম কাজ কোনোদিনও করতে পারে না। সেটা তো আমি জেনেই নেব। আসছে এখানে বউয়ের দালালি করতে। সবাই সেখান থেকে চলে যায়। পরে একদিন মমতাজের ছোট বউ আর ছোট ছেলে মমতাজকে বলে, মা, আমি একটা ব্যবসা শুরু করছি, সেই জন্য আমাকে শহরে থাকতে হবে। এই জন্য সেখানে একটি বাসা ভাড়া নিয়েছি। আমি আর সীমা সেখানেই চলে যাব। আরে পুত্র, এ কি বলছো তুমি? আমাকে ছেড়ে কোথাও যেও না পুত্র। তোমরা দুজনকে ছাড়া আমি কিভাবে এখানে থাকবো? আপনিও না আম্মা, আসমা দিদি, বড় ভাইয়া থাকছে না এখানে? আপনাকে সেবা করার জন্য আমাদেরকে যেতে দেন। বাধা দেওয়ার চেষ্টা করবেন না, আমাদেরকে যেতে দেন। এ কথা বলে তারা দুজন তাদের নিজের ঘরে চলে যায়। মমতাজ দুঃখী হয়ে যায় আর মনে মনে বলে, আমি আমার ছোট বউ সীমাকে কত ভালোবাসতাম, আর সেই বৌমা আমাকে ছেড়ে কিভাবে চলে যাবে বলছে। বাকি জীবন যদি এ অলক্ষিনের চেহারা দেখে আমাকে থাকতে হয় তাহলে তো আমি অসুস্থ হয়ে যাব। আমাকে তারা দুজনকে যেভাবে হোক বাধা দিতে হবে। মমতাজ যখনই তার ছোট ছেলেকে বোঝানোর জন্য তার ঘরের দিকে যাচ্ছিল, তখনই তাদের দুজনের হাসাহাসি শুনে বাইরে দাঁড়িয়ে যায়। ঘরের ভিতরে সীমা আর সিরাজ, তারা দুজনে একে অপরের সাথে কথা বলাবলি করছিল আর হাসাহাসি করছিল। আমার এসব দেখে অনেক আনন্দ হচ্ছে। আমার সবকিছু প্ল্যান একে একে পূরণ হচ্ছে। হ্যাঁ, ঠিক বলেছ। মাকে তো বোকা বানানো একদম সহজ। চুপ করো। যদি আমি তোমাকে বাক্স থেকে পয়সা আর গয়না চুরি করে না দিতাম তাহলে তোমার দ্বারা এই কিছুই হতো না। হ্যাঁ প্রিয়তমা, তোমাকে অনেক ধন্যবাদ। হা হা হা। তাদের দুজনের কথা শুনে মমতাজের মনের ভিতরে অনেক আঘাত লাগে আর সে তাড়াতাড়ি সেইখান থেকে চলে যায়। যেতে যেতে তার মনের ভিতরে আঘাত লাগার কারণে অজ্ঞান হয়ে সে মেঝেতে পড়ে যায়। সে সময় আসমা সেইখানে আসে আর মাকে দেখে ভয় পেয়ে যায়। আম্মাজান কি হয়েছে আপনার? উঠেন আম্মাজান, উঠেন। কি হয়েছে আপনার? আসমা তাড়াতাড়ি গিয়ে রহিমকে ডেকে নিয়ে আসে। ওগো দেখো, আম্মাজান অজ্ঞান হয়ে পড়ে আছে। রহিম তাড়াতাড়ি করে আসে আর তার মাকে উঠিয়ে ঘরের ভিতর নিয়ে যায় আর ডাক্তারকে ফোন করে ডাকে। ডাক্তার আসার পর চিকিৎসা করে রহিমকে বলে, ইনাকে কোনো কথার কারণে তার মনের ভিতর অনেক বড় আঘাত লেগেছে। আমি তাকে ইঞ্জেকশন দিয়ে দিলাম। আপনারা তার প্রতি খেয়াল রাখবেন, আর আমি যে ওষুধগুলো লিখে দিলাম সেগুলো আপনারা তাকে সময় মতো খাওয়াবেন আর তাকে খুশি রাখার চেষ্টা করবেন। পরের দিন আসমা তার শাশুড়ি আম্মার জন্য খাবার তৈরি করে নিয়ে আসে। আম্মাজান উঠেন, আপনার জন্য খাবার নিয়ে এসেছি। আমার কোনো খাবার খাওয়া দরকার নেই, যাও তোমরা এখান থেকে। আমি তো আপনাকে খাবার খেয়েই তবে এখান থেকে যাব। দেখি তো আপনি কি করে না খেয়ে থাকেন। খাবার খাওয়ার পর ঠিক তখনই তার ছোট ছেলে আর ছোট বৌমা সেইখানে আসে। মা, আমরা আজকে যেতেছি। পুত্র, আজকে তোমরা যেও না পুত্র। আজকে তো আমি অসুস্থ হয়ে আছি। যখন আমি সুস্থ হয়ে যাব তখন তোরা যাস। না না আম্মাজান, আজকে যাওয়া খুবই দরকার। তারা দুজন চলে যায় আর মমতাজ অনেক হতাশ হয়ে যায়, কিন্তু আসমা দিনরাত তার শাশুড়ির সেবা যত্ন করে। কিছুদিন পর তার শাশুড়ি একদম পুরোপুরি সুস্থ হয়ে যায়। এখন তার কর্মের ভুল বুঝতে পারে, যা কিনা রং আর রূপ সবকিছুই হয় না, গুণও থাকা লাগে। সে হীরা ছেড়ে কয়লাকে ভালোবেসেছে। সে মনে মনে এখন অনেক ভাবতে লাগে। নিজের ভুল বুঝতে পেরেছে, এখন নিজেকে অনেক অপরাধী মনে করে। সে তার বড় বউকে বলে, তুমি আমাকে ক্ষমা করে দাও বৌমা। আমার হীরার টুকরো বৌমা, তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আমি এখন বুঝতে পেরেছি রং রূপ কোনো মূল্য দেয় না, গুণ থাকা লাগে। আর তোমার কাছে সেই গুণ আছে। আমি আমার ভুল বুঝতে পেরেছি বৌমা। আমার কাছে ক্ষমা চাইবেন না আম্মা, আপনি আমার মায়ের মতো। আমাকে কোনো অর্থ সম্পদ গয়নাগাটি কিছুই লাগবে না। আমার কাছে যতদিন আমার ছেলে আর বউ আছে ততদিন আর কোনো কিছুই আমার প্রয়োজন নেই।
রহিম এসব কথা শুনে অনেক খুশি হয় আর তারা তিনজন অনেক আনন্দে খুশিতে একসাথে বসবাস করে। বন্ধুরা, আমাদের এই গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর আগে কোন ধরনের গল্প দেখতে চান সেটি কমেন্টে লিখে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর সাপোর্ট করবেন।